হ্যালো ফ্রেন্ডস, অল আর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজ আমি উইলিয়াম ব্লেকের লন্ডন কবিতাটি আলোচনা করব। এর আগে উইলিয়াম ব্লেকের অন্যান্য কবিতা আলোচনা করা আছে, যারা দেখোনি চ্যানেলে গিয়ে দেখে নেবে। তো উইলিয়াম ব্লেকের এই লন্ডন কবিতাটি তার সংস অফ এক্সপিরিয়েন্স থেকে নেওয়া। এই কবিতার মাধ্যমে কবি শহরের পরিবেশের কথা বলেছেন। এটা একটা পোস্ট ইন্ডাস্ট্রিয়াল পোয়েম। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ইল এফেক্ট এই কবিতার মধ্যে দেখানো হয়েছে এবং এই ইল এফেক্টের উপর ফোকাস করা হয়েছে। এই সময় রিচ ক্লাসের পিপুলরা ওয়ার্কিং ক্লাসের উপর উৎপীড়ন এবং শোষণ চালাতো এবং পরিবেশ ছিল উৎপীড়নমূলক, যেখানে শান্তিতে স্বাধীনভাবে আনন্দপূর্ণ জীবনযাপন অতিবাহিত করা বা জীবনযাপন করা কার্যত অসম্ভব হয়ে পড়েছিল। এটা ছিল 18শো শতকের ইংল্যান্ড। এই সময় ফরাসি বিপ্লবের প্রভাব জনজীবনকে বিপর্যস্ত করেছিল। এই সময় ব্যক্তি স্বাধীনতার উপর আইন আরোপ করা হয় বা ব্যক্তি স্বাধীনতার উপর আইন আরোপ শুরু হয়ে যায়। একদিন কবি যখন লন্ডন শহরের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন তার যে অভিজ্ঞতা হয়েছিল তা এই কবিতায় তিনি বর্ণনা করেছেন। এখানে স্পিকারের চোখ এবং কান দিয়ে পাঠক লন্ডন শহরের বা বাসিন্দাদের নিরানন্দময় যে জীবনের এক স্টোরি, সেটা এখানে স্ট্রংলি তিনি উপলব্ধি করেছেন এবং তা এই কবিতায় তুলে ধরেছেন। চলো কবিতাটি শুরু করা যাক। I wander through each chartered street, near where the chartered Thames does flow, and mark in every face I meet marks of weakness, marks of woe. ফার্স্ট স্ট্যান্জাতে বক্তা এই কবিতার সেটিং ও টোন তুলে ধরেছেন। এখানে বক্তা একদা এক লন্ডন শহরের রাজপথ দিয়ে যাচ্ছিলেন। এখানে ওয়ান্ডার কথাটি ব্যবহার করা হয়েছে কারণ স্পিকার যেন কিছুটা হলেও নিজে এখানে শিওর নয় বা কিছুটা হলেও তিনি মিসগাইডেড হয়েছেন, কারণ এই শহর তার কাছে আর চেনা লাগছে না। এখানে চার্টার্ডের অর্থ হলো কন্ট্রোলড বা রিজিড। এখানে কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরের দ্বারা নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। এখানে স্ট্রিট কথাটির অর্থ হলো ল্যান্ড, আর টেমস মিন্স ওয়াটার অফ টেমসের কথা বলা হয়েছে, অর্থাৎ কবির মতানুসারে জল ও স্থল সব জায়গাতেই সরকারের নিয়ন্ত্রণে, এবং এগুলো স্বাধীনভাবে ব্যবহার করার জন্য যে সুযোগ, সেই সুযোগ সাধারণ মানুষ পাচ্ছিল না। আর প্রত্যেকের মুখে দুঃখ ও দুর্বলতার চিহ্ন ধরা পড়েছিল। এখানে রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষের মুখের সেই ক্লান্তি ও গ্লোমি ভাব যেন বক্তার কণ্ঠ দিয়ে বারে বারে ঝরে পড়েছে। এবার দেখো সেকেন্ড স্ট্যান্জা। In every cry of every man, in every infant's cry of fear, in every voice, in every van, the mind forced miracles I hear. কবির মতানুসারে অসহায় মানুষ ও শিশুদের আর্তনাদ শোনা যাচ্ছে। প্রত্যেকের কণ্ঠস্বরের মধ্যে বিধিনিষেধের চিত্র ফুটে উঠেছে এখানে। এই স্ট্যান্ডাতে কবিতার দুঃখের অনুভূতির কিছু ইনসাইটসের কথা বলেছেন, কিছু অন্তর্দৃষ্টির কথা এখানে বলেছেন। দুঃখ অনুভব করেছেন সেই সব মানুষের প্রতি যেসব মানুষরা তার পাশ দিয়ে যাচ্ছিলেন। সদ্যজাত শিশুর চিৎকারের মধ্য দিয়ে কবি পূর্ণবয়স্ক মানুষের যন্ত্রণাকে তুলে ধরেছেন এই কবিতার মাধ্যমে, এবং কবি মাইন্ড ফোর্সড মিরাকেলসের কথা শুনেছেন এখানে। এটা মানব জাতির প্রতি তার যে হতাশাজনক দৃষ্টিভঙ্গি তা প্রকাশ পেয়েছে। ম্যানাকেলস হলো এক প্রকারের চেন, যার দ্বারা একজন ব্যক্তিকে বন্দি করে রাখা হয় বা বেঁধে রাখা হয়, আর চেনগুলো মাইন্ড ফোর্স। এখানে ফোর্স কথাটি মেটাফরিক্যালি ব্যবহার করা হয়েছে, যার অর্থ হলো সাইকোলজিক্যাল রেস্ট্রিকশন। মানুষ তার নিজের আইডিয়াসের দ্বারা এই চেন সৃষ্টি করে। এখানে ব্যান শব্দটির দ্বারা এটা প্রকাশিত হয় যে সমাজের দ্বারা এই মেনাকেলস স্থাপন করা হয়েছে। চার্টার্ড, ব্যান, মেনাকেলস এই শব্দগুলি ব্যবহারের মাধ্যমে এটা প্রকাশ পায় যে পরোক্ষভাবে সমাজ মানুষকে বন্দি বানিয়ে রেখেছে। তাই সমাজের থটস, প্রেশার্স এবং আইডিয়াসগুলো বিচারাধীন এই জনতার আদালতে। এরপরে আমরা যাব থার্ড স্ট্যান্জাতে। হাউ দ্য চিমনি সুইপার্স ক্রাই, এভরি ব্ল্যাকনিং চার্জ অ্যাফেলস, and the hapless soldiers sigh runs in blood down palace walls. এখানে এই স্ট্যান্ডাতে কবি মানব জাতির প্রতি তার গভীর ফিলিংসের কারণ ব্যাখ্যা করেছেন।
তিনি বলেছেন যে মানব জাতিকে সমাজ যে পরাধীনতার শৃঙ্খল পরিয়ে দিয়েছে তার এক ভয়ঙ্কর পরিণতি আছে। তাই সমাজের চরম বেআব্রু দশা হিসাবে চিমনি সুইপারের উদাহরণকে এখানে কবি সামনে এনেছেন। কিছু লো কাস্টের মানুষদের প্রতি যে নিপীড়ন বা অত্যাচার তা কবি তুলে ধরেছেন। এই সমস্ত অসহায় মানুষেরা এইভাবে তাদের ফ্যামিলির জীবিকা নির্বাহ করে। এরপর চার্চকে ব্ল্যাকেনিং বলায় তিনি তীব্র সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন যে চার্চের সাথে যুক্ত প্রভাবশালী মানুষেরা এই চিমনি সুইপারদের আতঙ্কিত করে। এখানে অ্যাপালস মানে আতঙ্কিত করা। প্রায় সময় এটা দেখা যায় যে চিমনি সুইপাররা চিলড্রেন এবং তারা এতটা ছোট যে এই কাজ করার উপযুক্ত নয়। আবার কখনো কখনো তারা অনাথ শিশু, আর এর জন্য তিনি চার্চকে দায়ী করেছেন। এরপর বক্তা তার দৃষ্টি ঘুরিয়েছেন হ্যাপলেস সোলজার্সদের দিকে। তিনি সমাজকে নিয়ে অলরেডি সমালোচনা করেছেন। এছাড়া গরিব মানুষদের যে অসহায়তা এবং চার্চের যে ভণ্ডামি তা তিনি তুলে ধরেছেন। এরপর তিনি বলেছেন যে অসহায় সোলজার্সরা করাপ্টেড গভর্নমেন্টের শিকার। ব্লাড ওয়ার্ডটির দ্বারা কবি যুদ্ধের প্রতি তার অনুভূতির কথা বর্ণনা করেছেন, যাদের রক্ত প্যালেস ওয়ালস পর্যন্ত প্রবাহিত হয়েছে। তিনি হায়ার ক্লাস পিপুলদের অভিযুক্ত করেছেন এখানে। এই হায়ার ক্লাস পিপুলরা এই সৈনিকদের ব্লাডশেডের জন্য দায়ী, কারণ তার মতে এই শ্রেণীর মানুষেরা তাদের রাজপ্রাসাদে শান্তিতে বসবাস করার জন্য সৈনিকদের ভিকটিম বানিয়েছে। তাদের রক্ত ঝরানোর মাধ্যমে এই সমস্ত মানুষেরা শান্তিতে বাস করতে চায়। এরপর স্ট্যান্ডার্ড নম্বর 4, বাট মোস্ট থ্রু মিডনাইট স্ট্রিটস আই হিয়ার হাউ দ্য ইউথফুল harlots cars blast the newborn infant's tear and blights with plagues the marriage hearts. লাস্ট স্ট্যান্ডার্ডে কবি বর্ণনা করেছেন যে কিভাবে করাপ্টনেস অব দ্য সোসাইটি ইনোসেন্ট পিপুলদের আক্রমণ করছে। এখানে হারলট কথাটির মানে হলো প্রস্টিটিউট। একটি মেয়ে যে পুরোপুরিভাবে তার যৌবনে প্রবেশ করতে পারেনি তাকেও প্রস্টিটিউশনের সাথে যুক্ত হতে হচ্ছে। সে অভিসম্পাত করছে বা অভিশাপ দিচ্ছে একটি সদ্যজাত শিশুর চোখের জলকে, অর্থাৎ একটি ইনোসেন্ট শিশুর উপর একটি অ্যাটাকের চিত্র এখানে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কবি এখানে নিশ্চিত করে বলেননি যে ওই প্রস্টিটিউট সদ্যজাতের মা কিনা, কিন্তু একটি ক্রাইং বেবিকে শান্ত করার পরিবর্তে তার প্রতি বিরক্তি প্রকাশ করছে। এখানে এই প্রস্টিটিউটের শক্ত হৃদয়ের মাধ্যমে কবি প্রকাশ করেছেন যে সমাজ কতটা হার্ডেন্ড হয়ে গিয়েছিল, সমাজ কতটা নিষ্প্রাণ হয়ে গিয়েছিল, কতটা নিষ্ঠুর। লন্ডন কবিতার শেষ লাইনে কবি ম্যারেজ সম্পর্কে বলেছেন। এখানে বক্তা বলেছেন একজন প্রস্টিটিউট ম্যারেজ ইউনিয়নে প্রবেশ করার আগে সে তার শরীরকে বিক্রি করে দিয়ে ম্যারেজকে স্পয়েল করে দিয়েছে। এখানে ম্যারেজকেই নষ্ট করে দিয়েছে। বক্তা বিশ্বাস করেন যে একজন হারলট বা প্রস্টিটিউট ম্যারেজকে নষ্ট করলেও সে যেন এর অনন্য রূপ তুলে ধরেছে। এখানে ম্যারেজ হার্স মানে সাধারণত সবজান। এখানে ম্যারেজ হার্জের মাধ্যমে এটা প্রকাশিত হয় যে ম্যারেজ একটি ডেথ। সর্বোপরি এই কবিতার মাধ্যমে সমাজ, চার্চ, প্রস্টিটিউশন এবং ম্যারেজকে সমালোচনা করেছেন কবি। এবং ইনোসেন্ট বেবির চোখের জলের দ্বারা সমস্ত ইনোসেন্ট পিপুলকে বোঝানো হয়েছে, এই পৃথিবীর সমস্ত ইনোসেন্ট পিপুলকে বোঝানো হয়েছে, যারা আর বেশি দিন ইনোসেন্ট থাকতে পারবে না। তাদের এই ইনোসেন্স বিকৃত বুদ্ধিসম্পন্ন কিছু মানুষের দ্বারা ব্লাস্ট হতে চলেছে, নষ্ট হয়ে যেতে চলেছে। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।